হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। আজকে সকালে কোনো ভিডিও আপলোড হয়নি। ১ম এ আমি গতকাল ভেবেছিলাম যে প্রত্যেকদিন আমি যেমন ভিডিও আপলোড করি সেরকমই করব। তারপরে গতকাল কেমন যেন মনে হলো যে আপনাদের বোধহয় কারোরই ভিডিওগুলো পছন্দ হচ্ছে না। তো কেননা আমি বন্ধই করে দিই ভিডিওগুলো বানানো। আ যেহেতু আপনারা দেখছি যে মানে রেসপন্স আপনাদের কাছ থেকে আসছে না। তো সেইজন্য একটু ডিমোটিভেটেড হয়ে যায় না? তারপরে মন ভেঙে যায়। সেই জোশ থাকে না ভিডিও বানানোর। তারপরে হঠাৎ করে মনে পড়ল যে হয়তো ২-১ জন আপনারা যারা দেখছেন, তো তাদের তো কাজে লাগছে। আর উদ্দেশ্য যেটা ছিল যে আমার নলেজ শেয়ার করা। তো ২-১ জন তো অন্তত শিখছে। আ তো ঠিক আছে, তাদের জন্যই বানানো যাবে। তো আমি ব্যাক টু আবার সারাদিনের আমি চিন্তাভাবনা করে তারপরে আবার সেই মোটিভেশন ফেরত এনে আবার এই ভিডিওটা এখন বানাচ্ছি এবং এটা আ আজকেই আপনারা দেখবেন। আবার আগামীকালও এর 2nd পার্ট দেখবেন। তো আজকে চলুন আমরা কিছু নতুন ডাইরেক্টিভ শিখে নিই alpine.js। এটা সবসময় alpine.js ই উচ্চারণ করা উচিত। alpine.js একটা ফ্রেমওয়ার্ক। তো alpine.js এর নতুন ডাইরেক্টিভ। ডাইরেক্টিভ মানে নতুন আমরা কিছু অ্যাট্রিবিউট শিখব। তো সবার ১ম এ শিখছি আমরা xinit, ঠিক আছে? তো সবার ১ম এ আমরা কি শিখছি? আমরা এখানে আমি স্ট্রং ট্যাগের মধ্যে লিখে দিই। আমরা শিখছি xinit। ওকে? বেটার হয় এটা যদি আমরা কোড ট্যাগের মধ্যে লিখি। আমরা যে ট্যাগের মধ্যেই লিখি না কেন, এখানে কিন্তু সেটা এইভাবেই দেখাবে। তো আজকে আমাদের ১ম টাস্ক হলো আমরা xinit এই ব্যাপারে শিখব। তো xinit কি করে? জাভাস্ক্রিপ্ট আমাদের যখনই এই যে কোডটা যেটা, এটা তো বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট এর কোড। তো সেটা রান হয় যেই কম্পোনেন্টটা আমাদের ফার্স্ট টাইম লোড হয়। যেই ব্রাউজারটা লোড হয় সঙ্গে এর ভিতরে লেখা যে কোডটা, সেই কোডটা এক্সিকিউট হয়ে যায়। init মানে হলো ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে? init শব্দের অর্থ কি? ইনিশিয়ালাইজ করা মানে শুরু করা, আরম্ভ করা। তো কোনো ডেটা বা কোনো ফাংশনকে আপনি চাইছেন যে আপনার কম্পোনেন্ট লোড হওয়ার সঙ্গে আপনি লোড করাবে। তো সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন না। তো আমরা এখানে একটা বানিয়ে নিচ্ছি। একটা ডিভ ক্রিয়েট করলাম। এই ডিভের মধ্যে আমরা লিখে দিলাম সাপোজ পেজ, পেজ লোডেড চেক কনসোল। এরকম কিছু একটা লিখে দিলাম। চেক কনসোল যে এই মেসেজটা আ ১ম কথা এই মেসেজটা প্রিন্ট হবে যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং কনসোলে একটা আ আপনারা টেক্সট দেখতে পাবেন ওখানে। ঠিক আছে? এক্স ডেটা দিতে হয়। এটা আপনি যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করতে চান, না করতে পারেন। কিন্তু এক্স ডেটা র‍্যাপার ফাংশনে দিয়ে রাখতে হবে। তারপরে হলো xinit। xinit মানে ইনিশিয়ালাইজ করা। ইনিশিয়ালাইজ আমরা কি করব? সিম্পল এখানে জাভাস্ক্রিপ্ট যে console.log আছে না? console.log আমরা এখানে ইউজ করতে পারি এবং console.log এর মধ্যে আমরা লিখতে পারি যে কম্পোনেন্ট ইস রেডি এরকম। কম্পোনেন্ট ইস রেডি এই কথাটা লিখে দিতে পারি। ঠিক আছে? এবার আমরা যদি যেহেতু আমাদের পেজ অলরেডি এখানে লোড হচ্ছে না, আ লোড এই কারণে হচ্ছে কারণ আমাদের এখানে লাইভ যে সার্ভারটা আছে সেটা অন আছে। তো সেইজন্য এটা অটোমেটিক্যালি সবসময় লোড হচ্ছে। এখানে এসে দেখতে পাবেন এই যে দেখছেন কম্পোনেন্টস ইস রেডি। এটা যেই লোড হবে আপনার যে ব্রাউজারটা যেই লোড হবে না তো সঙ্গে আপনার এটাও লোড হয়ে যাবে। এই যে ইনিট এর মধ্যে যে ফাংশনটা থাকবে বা যে ডেটাটা থাকবে সেটা কিন্তু সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো গত ভিডিওতে হয়তো দেখেছেন যে আমরা ইনিশিয়ালাইজ এর মধ্যে কি করছিলাম, ফেচ যে ডেটাটা না যে ফাংশনটা সেই ফাংশনটা এর মধ্যে আমরা রান করিয়ে দিয়েছিলাম। সেজন্য যেই আমাদের ব্রাউজার লোড হচ্ছিল সঙ্গে আমরা ডেটাটা এখানে পেয়ে যাচ্ছিলাম। তো হলো এটা xinit এর কাজ। তো এবার পরবর্তী যে আমাদের অ্যাট্রিবিউট যেটা আছে সেই অ্যাট্রিবিউটটা আমাদের আ এখনো পর্যন্ত আমরা কোথাও এপ্লাই করিনি। তো সেই অ্যাট্রিবিউটটা আমরা শিখব কি? আ এখানে আমরা এটা লিখে দিতে পারি। এখানে আমরা লিখে দিই xif। এটা ডেফিনিটলি অনেকের মনেই প্রশ্ন এসছে। আপনারা যারা এতদিন ধরে দেখছেন যে আমরা if else এর কাজ কিভাবে করব? একটা ফ্রেমওয়ার্ক শিখছি সব ভালো কথা। কিন্তু if else এর কাজটা এখানে আমরা কি করতে পারব না? নাকি এখানে যদি করতে পারি তাহলে সেটা আমরা কিভাবে করতে পারব? তো সেই বিষয়টা আমরা এখান থেকে দেখব যে xinit এর xif এর কাজ আমরা কিভাবে করতে পারি। তো আমরা হয়তো কোনো একটা বাটনের মাধ্যমে লগইন, লগ আউট এরকম দেখাতে চাইছি। তো সেটার ক্ষেত্রে আমাদের xif এর প্রয়োজন হবে ডেফিনিটলি। তো আমরা একটা div লিখলাম। div লেখার পরে একটা বাটন, এই বাটনের কাজ হবে টগল করা। তো এ কি করবে? টগল করবে। এখন আমাকে টেমপ্লেট ইউজ করতে হবে।
অবশ্যই পড়ে। টেমপ্লেট, এই টেমপ্লেটের মধ্যে সিম্পল একটা প্যারাগ্রাফ আমি লিখে দিলাম। এটাই মনে করুন আপনার যে লগইন পেজ যেটা আছে যেটা ইউ আর লগড ইন এরকম। এখন এই যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের ভিতরে আমাকে ডেটা পাস করতে হবে, তাই না? তাহলে আমাকে র‍্যাপার টিপের মধ্যে ডেটা থাকতে হবে এখানে। ওকে। আচ্ছা, এই যে কোড বলে যেগুলো আমি লিখছি সেগুলো কিন্তু জাস্ট এখানে হাইলাইট করার জন্য যে কোন চ্যাপ্টারটা পড়ছি। এটার সঙ্গে আমাদের এটার আবার রিলেশন নেই। আমরা কোন চ্যাপ্টার পড়ছি সেটাই এখানে লিখেছি। ওকে। তো অনেকেরই এখন কনফিউশন হতে পারে যে মনে হতে পারে যে এই কি কোডটা কি আবার এরকম আগে লিখে নিতে হবে কিনা? না, এটা একদমই না। এটা আমি চ্যাপ্টারের নাম দিচ্ছি এখানে। আচ্ছা, এখন এক্স ডেটা যেটা আছে সেই এক্স ডেটার মধ্যে আমাকে ভ্যারিয়েবল লিখতে হবে। তো আমি এখানে নিয়ে নিলাম যে লগইন, এরকম লগড ইন একটা ভ্যারিয়েবল নিলাম। তো প্রথম অবস্থায় আমাদের লগইন ফলস থাকবে, যে প্রথমে লগইন করা নেই। কখন লগইন হবে? তো এখানে যখন এসে কেউ ক্লিক করবে। ক্লিকের ব্যাপারেও শিখবো আমরা। এই ক্লিকের LOGED লগড ইন, এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটাকে আমরা সুইচ করিয়ে দেবো। ঠিক আছে? লগড ইন। তো এই লগড ইন ইকুয়ালস টু নট লগইন। লগড ইন তার মানে কি হবে? আমাদের এই লগইনের যে ভ্যালুটা না, এই ভ্যালুটা একবার ট্রু হবে, একবার ফলস হবে, একবার ট্রু হবে, একবার ফলস হবে। এই বাটনটার কাজ হবে তাই। আর এর ভিতরে যে টেমপ্লেট আমরা লিখেছি, এই টেমপ্লেটে এসে আমরা ইউজ করব এক্সইফ। তো এক্সইফ কি করবে? এক্সইফ আমাকে এটা দেখাবে যে লগড ইন ট্রু হলে আমাকে এই মেসেজটা এখানে শো করবে, আদারওয়াইজ এটা শো করবে না। তো এখন সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে এই বাটনটায় যদি আমরা ক্লিক করি, আচ্ছা একটু ইস্যু আছে। এই ইস্যুটা আমার ক্ষেত্রেও এটা একটা কমন, যেহেতু আমাদের অভ্যাস এতদিন নরমাল HTML লেখা, বুটস্ট্র্যাপ লেখা। তো হঠাৎ করে আমি যে টেলউইন্ড CSS টা কানেক্ট করি, তখন আর কিছুই বোঝা যায় না, কিছুই চেনা যায় না যে কি চলছে এখানে ঘটনা। তো সেইজন্য আমি একটা কাজ করি, এখানে এসে আমি এটাকে লিখে দিই একটা ক্লাস নিয়ে নিই। ঠিক আছে? তাহলে আমাদের বাটন বানানোটাও প্র্যাকটিস হয়ে যাবে। তো BG এমেরাল্ড 500 প্যাডিং X 5 প্যাডিং Y 2 এরকম একটা কিছু দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখন বাটনটা ঠিকঠাক দেখাচ্ছে। এবার আমরা ক্লিক করলে দেখুন এই যে লগইন, আর লগইন একবার আসছে আর লগইন একবার চলে যাচ্ছে। এখন মনে হতে পারে যে এ তো আমি এক্স শো দিয়েও করছিলাম না? আগে কয়েকটা ভিডিওতে তো আমরা দেখেছি যে এক্স শো দিয়ে তো আমরা অ্যাকর্ডিয়ন বানাচ্ছিল। এক্সইফ কি করে? এক্সইফ কি করে? এক্সশো এটা তো কন্ডিশনালি রেন্ডার করছে ঠিকই। এক্সশো তাই কন্ডিশনালি রেন্ডার করছে। কিন্তু এক্সশো এর মতো এটা জাস্ট CSS দিয়ে হিডেন করে না। আপনারা যদি ইন্সপেক্ট করে দেখেন, এক্সশো কিন্তু কোনো এলিমেন্টকে CSS এর মাধ্যমে CSS ম্যানিপুলেট করে ডিসপ্লে নান করে দেয়। কিন্তু এক্সইফ কমপ্লিটলি অ্যাড অর রিমুভস দ্য এলিমেন্ট ফ্রম দ্য ডম। ওকে? কমপ্লিটলি রিমুভ করে দেবে ওখান থেকেই, এই ডম থেকে। ডম থেকে রিমুভ করে দেওয়ার জন্য এটা কিন্তু এক্সশো যেটা আছে সেটা থেকে বেশি পাওয়ারফুল। এখানে যেটা আছে, এই যে ডমের মধ্যে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখছেন যে এই টেমপ্লেট আছে, টেমপ্লেটের পরে কিন্তু প্যারাগ্রাফ এসছে। আমি যদি আবার এটাকে ক্লিক করি, দেখুন প্যারাগ্রাফটা ভ্যানিশ। এক্ষেত্রে কিন্তু নেই। তো এক্সইফ এর সঙ্গে এটাই হলো ডিফারেন্স, যে কোনো একটা এলিমেন্টকে পুরো নিয়ে আসতে পারে ডমের ভিতরে, আবার সেখান থেকে পুরো রিমুভও করে দিতে পারে। এটা অনেক বেশি এক্সইফ এর থেকে এই এক্সশো এর থেকে বেশি পাওয়ারফুল এক্সইফ। তো এখন যখন যেমন প্রয়োজন হয় সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু এটা ইউজ করতে হবে। তো এখন আমরা পরবর্তী যে আ জিনিসটা, আচ্ছা এর সঙ্গে কি আমরা এক্স ট্রানজিশন ইউজ করতে পারবো? যেমন আমরা, আচ্ছা কমন সেন্স কি বলছে আমাদের? এক্স ট্রানজিশন এর সঙ্গে এক্স শো এর সঙ্গে যেমন ট্রানজিশন ইউজ করছিলাম যে স্মুথ ইফেক্ট আসছিল, এটা কি হবে সেটার সঙ্গে? দেখছেন যে এটা কিন্তু সেরকম ইফেক্ট আসে না। আমি যদি ট্রানজিশন যদি এখানে ইউজ করি, সেই ইফেক্টটা আসেই না। কারণ এখানে এলিমেন্টটা ছিলই না। তাহলে আমরা এক্স ট্রানজিশন কিন্তু এখানে ইউজ করতে পারব না স্মুথ ইফেক্ট আনার জন্য। আশা করি বোঝাতে পেরেছি যে এখানে আমি কি বলতে চাইছি এখন। আচ্ছা, এর আ পরে যেটা ছিল সেটা হলো আ এক্স ক্লিক। আমরা যদি ক্লিক ফাংশন নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা এখন কিভাবে ইউজ করব? অলরেডি দেখেছি আমরা বেশ কয়েকটা ভিডিওতে বা প্রায় প্রত্যেকটা ভিডিওতেই ক্লিক নিয়ে কাজ করছি। তো ক্লিক ছাড়া জাভাস্ক্রিপ্ট তো ভাবাই যায় না। এখানে একটা বাটন নিয়ে নিলাম। বাটনের মধ্যে লিখে দিলাম যে ক্লিক মি, এরকম একটা টেক্সট থাকলো। আচ্ছা, বাটনের স্টাইলটা প্রয়োজন হবে। তো আমি এই স্টাইলটাকে কপি করে নিই। কপি করে নিয়ে পেস্ট করে দিই। প্লাস
কপি করে পেস্ট করলেই তো হবে না, আমাদেরকে ক্লাসটাও এখানে লিখতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই যে ক্লিক মি এটা চলে এসছে। আচ্ছা, তো এখন বাটনটা হবে এখানে, এখানে ব্লক করে দিই, এটা যে ব্লক, তাহলে একটা লাইনে চলে আসবে এটা। ঠিক আছে, এখন আমরা যখন এখানে ক্লিক করব, এই ক্লিক করলে আমাকে একটা অ্যালার্ট দেখাবে। তো সেই অ্যালার্টটা আমরা কিভাবে বানাতে পারি? তো অ্যালার্ট বানানোর জন্য আমরা এখানে লিখতে পারি এক্স অন, তারপরে হলো হোভারের মতো ক্লোন সিম্বল, তারপরে হলো ক্লিক ইকুয়ালস টু, আপনি এখন এখানে যে জাভাস্ক্রিপ্ট লিখতে চাইছেন সেটা লিখতে পারেন অ্যালার্ট। আর অবশ্যই যেহেতু আপনার বাইরে একবার ডবল ক্লোন কোটেশন দেওয়া হয়ে গেছে, তাহলে কিন্তু ভিতরে আপনাকে সিঙ্গেল কোট ইউজ করতে হবে। বাটন ক্লিক, বাটন ক্লিক ইউজ করলাম। এবার যদি ক্লিক করি আমরা, তো এখানে এক্স অন ক্লিক, একবার রিফ্রেশ করে নিই, এখানে কি এরর এসছে আমাকে চেক করতে হবে। আমরা একটু যদি কনসোলে যাই, আর ডেফিনেটলি কোনো একটা টাইপই হয়েছে। এখানে কি টাইপও হয়েছে, এক্স অন ক্লিক, CLICK ক্লিক, এখানে আমার সমস্ত কিছুই ঠিকঠাকই আছে। আমি যদি ক্লিক করি, হুম, কিছুক্ষণ আগেই যেটা আমি মেনশন করেছিলাম সেটা আমি নিজেই মিস করে গেছি, যে এখানে আমি মেনশন করেছিলাম যে এই যে এক্স ডেটা, যেটা বলেছিলাম যে ডেটা আপনার যদি নাও থাকে মেনশন করতে হবে, তো আমি সেটা নিজেই মিস করে গেছি। তো ক্লাস করাতে করাতে ভিডিও রেকর্ডিং করতে করতে, এটা কমন জিনিস, এটা আপনারাও জানেন যে এই বিষয়টা হবে। কিন্তু এখানে আমি অ্যাকচুয়ালি যেটা দেখাতে চেয়েছিলাম যে এই যে বাটন ক্লিক করার সময় আমি যে পপ আপটা দেখতে পেলাম, এই পপ আপটা এই ক্লিকের জন্য হচ্ছে, কিন্তু এখানে আমি এটাকে কি চেঞ্জ করলাম, তাই না? তো এটা কিন্তু এক্স অন যেটা আছে, তারপরে এই যে কোলন সিম্বলটা দিয়েছি, তো আমি যদি এইভাবে ইউজ করি সেটাতেও কাজ করবে, কিন্তু এটার শর্টকাট আছে একটা, সেটা হলো এই @সিম্বল। এই সিম্বলটা যদি দেন তাহলে আপনি সেই একই জিনিসই দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে বারবার ওই অন এক্স অন এইভাবে লিখতে হবে না। তো এটা গেল আপনার বাটন ক্লিকের। তো এরকম এরর হওয়া ভালো, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় বেসিক্যালি। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট টপিক, আমরা লাস্ট টপিক যেটা দেখব, যে যদি আমরা ফর্ম নিয়ে কাজ করি তখন কি করব? তখন তো সাবমিট করব, তাই না? তো সেই জন্য আমরা দেখব যে সাবমিট ডট প্রিভেন্ট ডিফল্ট। এখন এই জিনিসটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? তো এখানে আমরা ইউজ করছি ফর্ম, ফর্মের ভিতরে ইনপুট, আর এইদিকে বাটন, টাইপ সাবমিট, যেখানেও লিখে দিলাম যে আমাদের বাটনটায় লেভেল আর সাবমিট থাকবে। এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, প্লেস হোল্ডার নেম, তো আমাদের এখানে প্লেস হোল্ডার আছে একটা নেম হিসাবে। এখন এই ফর্মটা আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, তো কি পেজটা রিফ্রেশ হয়ে যায়। তো যে কোনো ফর্ম যখন সাবমিট করা হয় তখন কিন্তু পেজটা রিফ্রেশ হয়নি, কারণ এটাই হলো ফর্মের ধর্ম, এই সাবমিট বাটনের ধর্ম। তো এটাকে আমাদের বন্ধ করতে হয়, যে আমরা যদি এর নর্মাল যে বিহেভিয়ার সেটাকে যদি আমরা স্টপ করতে চাই, তাহলে আমরা করব যে @submit ডট প্রিভেন্ট ডিফল্ট, আর প্রিভেন্ট ডিফল্টের ডিটা অবশ্যই ক্যাপিটাল, ইকুয়ালস টু, এখানে আমরা লিখে দিই এখন এই মুহূর্তের জন্য
অ্যালার্ট। আমরা পরবর্তী সময়ে ফর্মটাকে কিভাবে সাবমিট করা যায় বা কিভাবে ফর্মের ভ্যালুটাকে ক্যাপচার করা যায় সেই বিষয়গুলোকে দেখব। ফর্ম সাবমিটে এরকম জাস্ট লিখে দিলাম। লেখার পরে এবার আমরা চেক করি যে এই ফর্মটা যদি আমি এখন এখানে কিছু টাইপ করি, তারপরে সাবমিটে ক্লিক করি। এক্স ডেটা এটা ঘুরলে চলবে না। এই যে দেখুন ফর্ম সাবমিটেড আসছে। কিছু লিখছি, ফর্ম সাবমিটেড। তো এটাই ছিল আমাদের বেশ কয়েকটা ইম্পোর্টেন্ট ডাইরেক্টিভ। এই ডাইরেক্টিভগুলো প্র্যাকটিস করবেন। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আমি কি এক্সপ্লেইন করতে চেয়েছি। আ আমাদের পরবর্তী ভিডিওটা খুব ইম্পোর্টেন্ট হতে চলেছে। কারণ এর উপরে আমরা কিন্তু ফর্ম সাবমিশন শিখব। আজকের ভিডিও এতটুকু। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।